কিউরিও ফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের 156তম এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে 3টে সত্য ভৌতিক ঘটনা আপনাদের আমি শোনাতে চলেছি। 3টে ঘটনাই খুবই মারাত্মক এবং ঘটনাগুলো শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। আশা করছি আজকের এপিসোড আপনাদের খুবই ভালো লাগবে। আপনারাও যদি আপনাদের সাথে ঘটা এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। তাহলে চলুন শুরু করা যাক কিউরিওফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের 156তম এপিসোড। ঘড়িতে বেলা 3টে এবং আমি কৌস্তভ রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিওফাইট, আপনাদের ডেইলি হরর ডোজ। কিউরিওফাইটের আজকের প্রথম ঘটনা। কেমন আছো ভাই? আশা করি ভালো আছো। আজ আমার সাথে ঘটা সত্য একটা ঘটনা বলছি, ভালো লাগলে পড়ে শুনিও। আমি আমার নামটা না হয় অন্য একদিন বলবো। সত্যি গ্রামে ছুটি কাটানোর মধ্যে আলাদা একটা মজা খুঁজে পাই আমি। শহরের ব্যস্ততায় এবং অতি আধুনিকতা আমায় টানে না। এই জন্য প্রতিবার কলেজ বন্ধ হলেই ছুটে আসি গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি মেঘনা নদীর তীর ঘেঁষে অবস্থিত। গ্রামে আসার পর নদীতে দৌড়ঝাঁপ আর মাছ ধরেই সময় কেটে যায় প্রতিবার। রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরাতেও অন্য রকমের মজা আছে। গতবার আমি সহ মোট 7 জন মধ্যরাতে গিয়েছিলাম মাছ ধরতে। সেবার প্রচুর মাছ পেয়েছি, তাই এবার বাড়িতে আসতেই গতবারের মতো মধ্যরাতে মাছ ধরা নেশা চেপে গেল। মাছ ধরার প্রস্তাব দিতেই মনটা খারাপ হয়ে গেল। শিমুল ছাড়া আর কেউ রাত্রিবেলা মাছ ধরতে রাজি হলো না। অগত্যা শিমুলকে নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হলো। রাত কিছুটা গভীর হতেই মাঝারি সাইজের একটা নৌকা আর একটা মাছ ধরার জাল নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আমি নৌকার দাঁড় বাইছি, শিমুল জাল নিয়ে নৌকার মাঝখানে বসে আছে। নৌকার দাঁড় বাইতে বাইতে আমি শিমুলকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে শিমুল, গতবার সবাইকে বলতেই এক পায়ে খাড়া ছিল মাছ ধরার জন্য, কিন্তু এবার ওদের কি হলো? শিমুল বলল, হেরা ডরাইছে ভাইজান। কেন? কিছুদিন আগে মিটু ভাই মাঝরাতিতে মাছ ধরতে গিয়া নদীতে ডুববা মারা গেছে। সকালে যখন আমরা এর লাশ খুঁজে পাই তখন এর পায়ে শিকলের দাগ ছিল। গ্রামের সবার ধারণা নদীর দেহ মিটু ভাইরে শিকল দিয়ে টাইনা নিয়া পানিতে চুবাইয়া মারছে। তারপর থাইকা গ্রামের কেউ রাত্রিবেলা নদীতে মাছ ধরতে আয় না। গ্রামের ছেলে ছিল মিঠু। আমাদের থেকে 2 বছরের বড় হওয়ায় আমরা তাকে মিঠু ভাই বলে ডাকতাম। মিঠু ভাই ভালো সাঁতার জানত। তার মতো একজন মানুষ নদীতে ডুবে মারা যাবে, এটা রীতিমতো অবিশ্বাসযোগ্য ব্যাপার। আমি শিমুলকে বললাম, তাহলে তুই এলি কেন আমার সাথে? তোর ভয় লাগে না? না ভাইজান, এইসব দেহ দানব বলতে কিছু নাই, এইসব ভুয়া কথা। তাহলে মিঠু ভাইয়ের পায়ে শিকলের দাগ এলো কি করে? আমার প্রশ্ন শুনে চুপ করে রইল শিমুল। এর উত্তর তার জানা নেই। চাঁদের আলোয় নদীটাকে সাদা বালুর মরুদ্যানের মতো মনে হচ্ছে। নদীর পাশে থাকা ছোট বড় চরের বালুর ওপর চাঁদের আলো পড়ে বালুগুলো চিকচিক করছে। যতদূর চোখ যায় শুধু জলরাশি চোখে পড়ে। আজ মনে হয় আমরা ছাড়া আর কেউ মাছ ধরতে আসেনি, আসার কথাও নয়। গ্রামের মানুষ মিঠু ভাইয়ের মৃত্যু নিয়ে বেশ আতঙ্কিত হয়ে রয়েছে। মাঝ নদীতে পৌঁছে আমরা মাছ ধরায় লেগে পড়লাম। শিমুল আর আমি পালা করে নদীতে জাল ফেলতে লাগলাম। বেশ ভালোই মাছ উঠতে লাগলো জালে। একটা সময় শিমুল বলল, ভাইজান চলেন বাড়ি ফিরি, মাছ তো মেলা ধরলাম। জাল উঠিয়ে আমরা ফিরে চললাম। এবার শিমুল দাঁড় বাইছে। আমি মাছের ঝোলা নিয়ে নৌকার মাঝখানে বসে আছি। দাঁড় বাইতে বাইতে শিমুল হেরে গলায় মাঝি বাইয়া ঝাউড়ে গানটা ধরল। নদীর মিষ্টি হাওয়া আর শিমুলের গান দুটো মিলিয়ে মন বেশ ঝরঝরে হয়ে উঠল। আমাদের নৌকা যখন বড় চরের কাছে পৌঁছল তখন চাঁদের আলোয় মনে হলো চরের পাড়ে কেউ একটা নড়ছে। শিমুলের হাবভাব দেখে বুঝতে পারলাম সেও দেখেছে। চরের কাছাকাছি যেতে দেখলাম একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে আমাদের ইশারায় ডাকছে।
এত রাতে চরে কোনো মহিলা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। খুব অবাক হলাম আমরা। শিমুল আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমি নৌকা চরের দিকে নিতে বললাম। চরে নৌকা ভেড়াতেই মহিলা ঝাঁপ দিয়ে উঠে এলো। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনি এখানে কি করছেন? মহিলা কোনো কথা বলল না, নীরবে আমার মাছের ঝোলার পাশে গিয়ে বসল। নৌকা আবার মাঝ নদীতে চলে এলো। আমি আর শিমুল পেছনের দিকে বসে রয়েছি। শিমুল দাঁড় বাইছে আর সন্দেহের চোখে মহিলার দিকে তাকাচ্ছে। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখায় মহিলার চেহারা দেখিনি। এখন আমাদের দিকে পিঠ দিয়ে বসে রয়েছে। হঠাৎ শিমুল আমাকে খোঁচা দিয়ে বলে, ভাইজান। এরপর সে আমাকে তার হাতের দিকে ইশারা করে। তাকিয়ে দেখি ও দাঁড় বাইছে না, অথচ নৌকা আগের মতোই চলছে। বোকা বোকা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে শিমুল, যেন কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আমার খেয়াল হলো, মহিলা যে চর থেকে নৌকায় উঠেছে সে চরে গ্রামের পুরনো কবরস্থান ছাড়া আর কিছুই নেই। মহিলা উঠে দাঁড়ালো, বাচ্চাটা নৌকার পাটাতনে রেখে নদীতে ঝাঁপ দিল। ভয়ের একটা শিহরণ আমার শিরদাঁড়া দিয়ে নিচে নেমে এলো। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ছোট বাচ্চাটা ঝোলার পাশে বসে ঝোলা থেকে মাছ খাচ্ছে। আতঙ্কিত শিমুল পাশ থেকে নড়ে উঠল, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে নদীতে ছুঁড়ে ফেলে দিল। আমাকে দাঁড় বাইতে বলল। তারপর আমি প্রাণপণে দাঁড় বাইতে লাগলাম, কিন্তু নৌকা তখন একটুও নড়ল না। এদিকে শিমুল ভয় কাঁপছে, আমিও কিছু বুঝতে পারছি না। খেয়াল করলাম ঝোলাতে আধ খাওয়া কিছু মাছ পড়ে রয়েছে। শিমুলের দিকে তাকাতেই চমকে উঠলাম। চাঁদের আলোয় ওর পেছনে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মহিলার মুখে কাপড় নেই। দেখলাম মহিলার চোখ দুটোর জায়গায় ফাঁকা কোটর, ঠোঁটো নেই। দুপাটি দাঁত ভয়ঙ্করভাবে বেরিয়ে রয়েছে। তুই আমার বাচ্চারে নদীতে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না। ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে শিমুলের দিকে তেড়ে আসে মহিলা। শিমুল কিছু বুঝে ওঠার আগেই মহিলা ওকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার দিকে তাকিয়ে বলে, অনেকদিন বাচ্চাটা না খেয়ে রয়েছে, এবার পেট ভরে খেতে পারবে। আমার চোখের সামনে থেকে বাতাসের সাথে মিলিয়ে গেল মহিলাটি। আতঙ্কিত চোখে আমি নৌকার পাটাতনে তাকিয়ে আছি। ছোট বাচ্চাটা আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, মুখে ভয়ঙ্কর হাসি। মহিলার মতো বাচ্চাটিরও চোখ এবং ঠোঁট নেই। এই বীভৎস দৃশ্য দেখে আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরের দিন সকালে নদীর তীরে। আমাকে ঘিরে গ্রামের অনেকে দাঁড়িয়ে রয়েছে। হুড়মুড় করে উঠে বসার পর জানতে পারলাম শিমুলের লাশ আমার পাশেই কিছুক্ষণ আগে অবধি শোয়ানো ছিল। এটাই ছিল আজকের প্রথম ঘটনা। আজকের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি কিউরিও ফাইটে আপনারাও আপনাদের ঘটনা পাঠাতে চান। যদি আপনিও আপনার সাথে ঘটে এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, ঘটনাটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। এবার আমি সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনাতে। আজকের দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নবনীতা বন্দ্যোপাধ্যায়। সালটা 1978, জুন মাস, বর্ষাকাল। অনুপমা তার মাস চারেকের ছোট মেয়েকে কোলে নিয়ে তার বাপের বাড়িতে বিছানায় বসে আছে উদ্বিগ্ন মনে, সঙ্গে তার ছোট বোন অজন্তা। তারা দুজনেই কোনো এক আশঙ্কায় সময় গুনছে। মেয়ে হওয়ার পর সে এ যাবৎ বাবার বাড়িতেই রয়েছে। অনুপমার স্বামী নিখিলেশ কলকাতার একটা স্কুলের শিক্ষক। মেয়ে হওয়ার সময় থেকে সে স্ত্রীর সাথেই রয়েছে তার বাপের বাড়ি চুচুড়াতে। এখান থেকেই সে রোজ স্কুলে যাতায়াত করে। সেদিনও নিখিলেশ তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সকাল 8টায়। বাড়িতে অনুপমা, তার বোন তাই একাই রয়েছে। আসলে তার আগের দিন তার মা বাবার সাথে তার একমাত্র ভাই গেছে লিলুয়ার শালকিয়াতে তাদের মামার বাড়িতে তাদের দিদিমাকে দেখতে। অনুপমার দিদিমা মৃত্যুশয্যায়, তাই অনুপমার মা বাবা ছুটেছেন সেখানে।
তাই অনুপমা আর অজন্তাও অপেক্ষা করছিল কখন কি সংবাদ আসে। সেই সময় খুব উচ্চবিত্ত ছাড়া কারোর বাড়িতে ল্যান্ডফোনের ব্যবহার ছিল না, খবর আসতো টেলিগ্রাম মারফত। অনুপমার মা বাবাও টেলিগ্রাম পেয়েই ছুটে গিয়েছিলেন লিলুয়ায়। নিখিলেশ বেরিয়ে যাওয়ার পর দুই বোন খুব সামান্য খেয়ে নিয়ে বসেছিল খাটে। অনুপমা তার মায়ের বড় সন্তান, আর মায়ের বাড়ির দিক দিয়ে সে বাড়ির সবচেয়ে বড় নাতনি। দিদিমার বড় আদরে ছিল সে। ছোটবেলায় মামার বাড়ি গেলে কিংবা গরমের ছুটিতে দিদিমা তাদের বাড়িতে এলে সে দিদিমার গায়ে গায়ে ঘুরে বেড়াতো। আদর আবদার খেলার সাথে ছিল তার দিদি। দিদিমাকে সে দিদি বলেই ডাকত। একটু বড় হতেই দিদির কাছে নানান নিরামিষ রান্নাও শিখেছিল সে। সে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল তার দিদির সাথে অন্যান্য নাতি নাতনিদের তুলনায়। তার মায়ের সাথে গতকালই দিদিকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু কোলে ছোট 4 মাসের মেয়ে, তাই সে যায় কি করে? অনুপমা আর অজন্তা বসে বসে ঘড়ির কাঁটা গুনতে লাগলো, আর মাঝে মাঝে দু একটা দিদির সাথে তাদের কাটানোর সময় স্মৃতিচারণ করতে লাগলো দুই বোন। একটু বেলা করাতেই সদর দরজায় টোকা পড়ল। অজন্তা দরজা খুলে দেখে তাদের ভাই ফেরত এসেছে একা, সেই প্রত্যাশিত খবরের সাথেই। সে ঢুকে বলল, দিদি আর নেই। সে চলে এলেও তাদের বাবা মা ওখানেই রয়েছেন। তাদের ভাই এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। ভাই ফিরে এলে দুই বোন ঠিক করে তারা দিদিকে দেখতে যাবে। অনুপমার মন যে বড্ড ছটফট করছে তার দিদিকে শেষ দেখার জন্য। সেদিনও সকাল থেকেই দিনটা ছিল আবছায়া আলোর। বৃষ্টি হয়নি, কিন্তু আকাশে মেঘ ভেসে যাচ্ছিল, আর সঙ্গে ঝোড়ো হাওয়া। ভাই অনেকটাই ছোট বয়সে, তবুও সে বারবার বারণ করল, দিদি তোরা এভাবে বাচ্চা নিয়ে যাস না। কিন্তু মনের টানের কাছে সে বারণ ধোপে টিকল না। বেলা 12টার মধ্যেই তারা বেরিয়ে পড়ল কোলে ছোট বাচ্চাটাকে নিয়ে। তাদের পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। পৌঁছানোর পর তাদের দেখে বাড়ির বড়রা সকলেই তাদেরকে বকাবকি করল এভাবে ছোট বাচ্চাকে নিয়ে আসার জন্য। এদিকে মৃতদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলছে, আর সে সময় আকাশ কালো করে মেঘ করে এলো। সকলেই বলল, তোরা আর দেরি না করে বাড়ি ফিরে যা। তাদের ভাইও একা রয়েছে, আর নিখিলও সে ফিরবে, তাই তাদের খাবার বন্দোবস্তও তো করতে হবে। সেই মতো দুই বোন বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছানোর পরেই শুরু হলো সাংঘাতিক ঝড় বৃষ্টি। তারা কোলে বাচ্চা নিয়ে স্টেশন মাস্টারকে অনুরোধ করে অফিসের ভেতরে একটু বসার জায়গা করে দেওয়ার জন্য। ছোট বাচ্চা থাকায় কেউ আর এই বিপদে আপত্তিও করেনি। বেশ কিছুক্ষণ ঝড় বৃষ্টিতে ওভারহেডে তার ছিঁড়ে যায়, আর লাইনেও জল জমে যায়, তাই আপ ডাউন দুদিকেই ট্রেন বন্ধ। দুই বোন আলোচনা করতে থাকে, এ তারা কোন বিপাকে পড়ল, এবারে তারা ফিরবে কি করে? মনে হয় কেউ যেন তাদের বাড়ি ফিরতে দিতে চাইছে না। তবুও কোনো উপায় না থাকায় তারা ট্রেন চলার জন্য অপেক্ষা করতে থাকলো। ওদিকে নিখিলেশ আজ একটু তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়েছে। অনুপমা আর অজন্তা একা বাচ্চা নিয়ে আছে সেই কথা ভেবে, তাই আর তাকে ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হয়নি। সন্ধে নামার আগেই সে বাড়ি ফিরে এসেছে, আর যার পর নাই তার শালার মুখে সবটা শুনে হট করে যাওয়ার জন্য খুব রাগারাগিও করছে। আর তার মধ্যে ঝড় বৃষ্টি, তাই অজানা আশঙ্কায় তারা দুজনেই সময় গুনছে। এদিকে ঝড় বৃষ্টির জন্য সমস্ত জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন। তারা দুজনে কোনো ক্রমে সকালের রান্না একটু গরম করে খেয়ে বসে আছে, আর ভাবছে দুই বোন কী অবস্থায় আছে। তারা রাস্তায় আছে না লিলুয়ার বাড়িতে, সেটাও বুঝতে পারছে না। সকাল না হওয়া অবধি উৎকণ্ঠায় সময় আর কাটছে না। সে ঘরে পায়চারি করতেই থাকে। ওদিকে রাতও গড়াতে থাকে। ট্রেন চলাচল শুরু হতে প্রায় রাত 9টা বেজে যায়, কিন্তু প্রথম দিকে ভিড় থাকায় তারা অপেক্ষা করতে থাকে। এভাবে প্রায় রাত 10টা নাগাদ তারা ট্রেনে ওঠে। তখন মেঘ সরে যাচ্ছে একটু একটু করে, আকাশ পরিষ্কার হচ্ছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ট্রেনে উঠে এই হাওয়ায় সারাদিন ধকলের পর তাদের বেশ একটু প্রশান্তি ফিরে এলো। অনুপমার বাচ্চাটাও এখন ঘুমিয়ে পড়েছে। আজ ট্রেনে একটু বেশি সময়ই লাগছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যত এগোচ্ছে ট্রেনও খালি হচ্ছে।
তারা যখন চুচড়া স্টেশনে নামলো তখন ঘড়ির কাঁটা 11:30 পেরিয়েছে। বাইরে তাকিয়ে দেখে তখনও লোডশেডিং। স্টেশন পেরিয়ে তারা যেন অসীম কালো অন্ধকারে প্রবেশ করলো। তারা ভেবেছিল স্টেশন থেকে বেরিয়ে তারা রিক্সা নেবে, কিন্তু ঝড় বৃষ্টিতে কোনো রিক্সার দেখা নেই। সারাদিন কোলে বাচ্চা নিয়ে দুই বোন ভীষণ ক্লান্ত, তার ওপর তারা অভুক্ত। তাদের সাথে দু একজন ডেলি প্যাসেঞ্জার যারা নেমেছিল তারা সাইকেল গ্যারেজ থেকে বার করে সবাই যে যার বাড়ি চলে গেল। তারা দুই বোন একেবারে রাস্তায় একা অন্ধকারে দাঁড়িয়ে। তারা ঠিক করলো বাচ্চাকে কোলে নিয়ে তারা আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটা লাগাবে, আর পথে যদি রিক্সা পায় তাহলে বেশি টাকা দিয়েও উঠে পড়বে। তারা দুজনেই আলোচনা করতে লাগলো, হে ঈশ্বর, সব বিপদ একসাথে একদিনে এলো। নির্জন জনমানবহীন অন্ধকার রাস্তায় তারা ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এগোতে লাগলো। এত নিস্তব্ধতা যে তারাও কথা বলছে ইশারায়। তারা হাঁটতে লাগলো। মিনিট 7-8 হাঁটার পর পেছন থেকে একটা রিক্সার প্যাডেলের হালকা ঘটঘট আওয়াজ পেল। তারা ঘুরে দেখলো সত্যিই একটা রিক্সা আসছে। তারা তখন যেন বুকে বল পেল, আর একটু কাছে আসতেই হাত নেড়ে বলল, যাবে? রিক্সাওয়ালা প্রথমে রাজি না হলেও কোলে ছোট বাচ্চা আর দুজন মহিলাকে একা দেখে সে রাজি হয়ে গেল। কৃষ্ণপক্ষের নবমী তিথি, আর 4 দিন পরেই অমাবস্যা, তাই আকাশ একটু পরিষ্কার হলেও আলো খুব ক্ষীণ। আর তিথিটা তাদের জানা, কারণ সেদিনই তাদের দিদি ইহলোক ছেড়ে চলে গেছেন, তাই পাঁজি দেখে তিথি সময় সব দেখা হয়েছিল। তাদের রিক্সা আলো আধারির বুক চিরে যেতে লাগলো। রিক্সার প্যাডেলের আওয়াজ ছাড়া কার্যত আর কোনো আওয়াজই নেই। কিছুটা নিশ্চিন্তে দুই বোন বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। বাচ্চাটাও সারাদিনের ধকলে কোলে এলিয়ে পড়ে ঘুমোচ্ছে। 5-6 মিনিট যাওয়ার পর তারা দেখে রাস্তা জুড়ে বিরাট গাছের ডাল ঝড়ে ভেঙে পড়ে রয়েছে। যাওয়ার প্রায় জায়গায় নেই। কেন এত বাধা, কেন এত বিপত্তি তারা বুঝতেও পারছে না। এই রাস্তা দিয়ে যাওয়ার পথ প্রায় বন্ধ, কিন্তু এটাই যাওয়ার সহজ সংক্ষিপ্ত পথ। তারা রিক্সা থেকে নেমে দাঁড়ালো আর গাছের ডাল ডিঙিয়ে পেরোলো, আর রিক্সাওয়ালাকে রাস্তার একদম ধার দিয়ে রিক্সাটা বের করে আনতে বলল। সে অনেক কষ্টে পারল। এরপর আবার তারা যেতে শুরু করলো। আরও মিনিট 20 লাগবে তাদের যেতে। এদিকে ঘড়ির কাঁটা প্রায় 12:30 ছাড়িয়েছে। আরও খানিকটা এগোনোর পর তাদের রিক্সাওয়ালা একটা 3 মাথার মোড়ের বেশ কিছুটা দূরে হঠাৎ চমকে গিয়ে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে মুখে আঙুল দিয়ে ইশারায় চুপ করে থাকতে বলল। তারা দেখতে পেল খোলা চুলে শাড়ি পরে এক মহিলা রাস্তায় এপার ওপার করছে। রিক্সাওয়ালা ভয় পেয়েছে দেখে দুই বোনও এবারে একটু ভয় পেতে শুরু করলো, আর প্রথমে ব্যাপারটা না বুঝতে পেরে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রিক্সাওয়ালা খুব ক্ষীণ স্বরে বলল, আমি আর যেতে পারবো না দিদি, আপনারা নেমে যান, আমি রিক্সা ঘুরিয়ে চলে যাব। এখন এই রাস্তায় আরেকটু এগোলেই নিশ্চিত মৃত্যু। রিক্সাওয়ালা ব্যাপারটা জানে। এবারে দুই বোন সাংঘাতিক ভয় পেয়ে কাঁপতে শুরু করে বলল, এই বিপদে তুমি আমাদের বাচ্চা নিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছ? রিক্সাওয়ালা আর কোনো কথা না বলে তাদের নিয়ে আবার পেছনের রাস্তায় কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে বলল, দিদি, আমাদের অপেক্ষা করতে হবে। সকলেই রিক্সায় বসে মনে মনে হরিনাম জপতে লাগলো। হঠাৎ তারা দেখল সেই নারী রাস্তা পারাপার বন্ধ করে তাদের দিকে এগিয়ে আসছে। তখন রিক্সাওয়ালা আর রিক্সাটা উল্টো দিকে চালিয়ে নিয়ে যেতে পারছে না, তার শরীর যেন জমে যাচ্ছে। আর দুই বোনও জোরে জোরে হরিনাম জপছে বাঁচার তাগিদে। সেই নারী মূর্তি তাদের আরও কাছাকাছি এলে তারা হঠাৎ দেখতে পায় সাদা থান পরে তাদের দিদি তাদের রিক্সা আগলে দাঁড়িয়ে আছে, আর হাত নেড়ে বারবার কঠিন কঠোর দৃষ্টিতে তাকিয়ে সেই নারী মূর্তিকে চলে যেতে বলছে। তারপর সেই মূর্তি আর আসতে পারছে না। দিদি যেন লক্ষণ রেখা টেনে দিয়ে সেই নারী মূর্তির গতি রুদ্ধ করে তাদের আগলে রেখেছে। এর কিছুক্ষণ পরেই সেই নারী মূর্তি অদৃশ্য হয়ে যায়। দিদি তাদের হাতের ইশারায় এবারে বাড়ির পথে নিশ্চিন্তে যেতে বলে, আর কোনো এক মায়াজালে তারা সকলে আবার ধাতস্থও হয়ে যায়।
সম্বিত ফিরে আসতেই তারা দেখে দিদিও নেই আর। তারপর তারা বাড়ি ফিরে আসে। তাদের দিদি অর্থাৎ দিদিমার জীবন কেটেছে সাধন ভজনের মধ্যে দিয়ে, সাত্ত্বিক জীবনযাপনের মধ্যে দিয়ে, আর ঈশ্বরগত প্রাণ হয়েই তাদের দিদি জীবনটা কাটিয়েছিলেন। তিনি ছিলেন পুণ্যাত্মা এবং মৃত্যুর পরও মুক্ত আত্মা। তাই সেদিন শুভ শক্তির কাছে অশুভ শক্তিকে হার মানতে হয়েছিল। রাত 1টা পেরিয়ে যাওয়ার পর যখন দুই বোন বাড়ি পৌঁছে সদর দরজায় টোকা দিল, তখন নিখিলেশ আর তাদের ভাই হ্যারিকেনের আলোয় তাদের নিথর মুখগুলো দেখে বুঝতে পারছিল সাংঘাতিক ঝড় শুধু বাইরেই বয়নি, তাদের শরীর আর মনের উপর দিয়েও বয়ে গেছে। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে তারা সবটা খুলে বলল তাদের ভাই আর নিখিলেশকে। ঘটনাটা অনেকের কাছেই জানাজানি হওয়ার পর তারা জানতে পারে সেই অশরীরী প্রেতাত্মাকে আরও কেউ কেউ বেশি রাতে ফেরার সময় দেখেছেন, এবং বেশ কিছুদিন আগে সকালবেলায় ওই রাস্তার পার্শ্ববর্তী একটা পুকুরে একজনের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায় সেটা আত্মহত্যা বা খুন কোনোটাই নয়। সেই ব্যক্তি হয়তো সেই রাতের ট্রেনে ফিরে একা ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। তারপর কি হয়েছিল তা কেউই বলতে পারে না। অনেকে মনে করেন সেই অশরীরী প্রেতাত্মাই তাকে মেরে ফেলে পুকুরের জলে ফেলে দিয়েছিল। এই যাত্রায় অনুপমা আর অজন্তা ঈশ্বরের কৃপায় প্রাণ ফিরে পেয়েছিল। এখনও বুক কাঁপা সেই স্মৃতি মনে করলেই তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এটাই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। আপনারা নবনীতাদির ঘটনা আগেও শুনেছেন কিউরিও ফাইটে। অনেকদিন পর নবনীতাদির আবার একটা ঘটনা শেয়ার করা হলো। এবার আমি চলে যাব আজকের তৃতীয় ঘটনাতে, কিন্তু তার আগে আমি আবার আপনাদের মনে করিয়ে দিই, যদি আপনারাও আপনাদের সাথে ঘটা এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। তাহলে চলুন কিউরিও ফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের আজকের তৃতীয় ঘটনাটি শুনে নেওয়া যাক। হ্যালো দাদা, আপনাদের ইউটিউব চ্যানেলটি দারুণ, আমার খুব পছন্দের। সম্প্রতি আপনাদের চ্যানেলে গয়ার প্রেতশিলার সত্যি ঘটনাটা শুনলাম, দুর্দান্ত লাগলো। এবার আমার পরিচয় দিই। আমার নাম শিবব্রত গুহ, আমি থাকি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতে। যে সত্যি ঘটনাটি আমি আপনাদের পাঠাচ্ছি তা আমার বাবা অমলচন্দ্র গুহের মুখে শোনা। এ অনেক দিন আগের কথা, তখন দেশভাগ হয়নি, ভারত স্বাধীনও হয়নি। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল তখন অনেকজন। তারা সবাই মিলে মিশে আনন্দে থাকত বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলার এক গ্রামে। তার নাম ছিল কুসুমপুর। কি অপূর্ব গ্রাম ছিল কুসুমপুর। আমার বাবার তখন বয়স 20 বছর। বাবার এক প্রিয় বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল জব্বার। সে বাবার সমবয়সী ছিল। বাবার সাথে তার বন্ধুত্ব ছিল দেখবার মতো। বাবা যেখানেই যেতেন প্রায়শই তার সাথেই যেতেন। জব্বার মানুষটিও ভারী ভালো ছিলেন। তিনি ওই কুসুমপুর গ্রামেই থাকতেন। তিনি ছিলেন এক বিখ্যাত গুণিন। তিনি ঝাড়ফুঁক, জলপোড়া, ভূতপ্রেত তাড়াতে একদম ওস্তাদ ছিলেন। তার বাবাও ছিলেন একজন গুণিন। বাবার কাছ থেকেই তিনি এইসব শিক্ষালাভ করেছিলেন। আব্দুল জব্বার ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি প্রতিদিন 5 বার নামাজও পড়তেন, রমজান মাসে নিয়মিত রোজা রাখতেন, কোরআন হাদিস ছিল তার মুখস্থ। তিনি যেখানেই যেতেন তার সাথে একটা বড় ঝোলা সবসময় থাকত। সেই ঝোলাতে থাকতো হরেক রকমের জিনিস। এই ঝোলাই ছিল তার প্রাণ। তখন গ্রীষ্মকাল, খুব গরম পড়েছে। এই গরমের মধ্যেই এক বিশেষ কাজে আমার বাবা জব্বারকে নিয়ে জীবনপুর গ্রামে যান। সেই সময় জীবনপুর ছিল এক বর্ধিষ্ণু গ্রাম। কুসুমপুর থেকে জীবনপুরের দূরত্ব ছিল 10 কিলোমিটার। তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। সে যাই হোক, সব কাজ সেরে পরন্ত বিকেলে তারা জীবনপুর হাটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বাবা তখন লক্ষ্য করলেন সেখানে প্রচুর সস্তায় মাছ বিক্রি হচ্ছে। সেদিন ছিল বুধবার, ভরা অমাবস্যা। আমার বাবা ছোটবেলা থেকেই নির্ভীক প্রকৃতির, ভূত পেতে সে বিশ্বাস করে না। আমার বাবা যেটা মন স্থির করে নেবেন সেটাই করবেন, কারুর কথা তিনি শুনবেন না, তাতে ফলাফল যাই হোক না কেন। জীবনপুর হাটে মাছের সম্ভার দেখে আমার বাবা মাছ কিনবেন বলে মনস্থির করে ফেললেন।
সব শেষে দেখে শুনে তিনি বড় বড় দুটো রুই মাছ কিনে ফেললেন জীবনপুর হাট থেকে। জব্বার বারণ করেছিল, কিন্তু আমার বাবা তাতে কান দেননি। হাঁটতে হাঁটতে জব্বার বলে, অমল, তুই কি করলি এটা? তোকে আমি আজ মাছ কিনতে বারণ করলাম, কেন জানিস? আমার বাবা অবাক হয়ে বললেন, কি কারণ? জব্বার বলে, আমাদের আজ বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে, আর রাতের বেলায় মাছ নিয়ে যাওয়া একদম ঠিক নয় রে, তার ওপরে আজ ভরা অমাবস্যা। আমার বাবা হেসে বললেন, অমাবস্যা? তাতে আমার কি? আমি ওসব মানি না, তাড়াতাড়ি পা চালা। জব্বার আর কথা না বেরিয়ে চুপ করে থাকলো। তারা বেশ কিছুক্ষণ পরে একটা বড় দিঘির কাছে এসে হাজির হলো। দিঘির জল খুব পরিষ্কার টলটলে। দিঘির পাশে সারি দিয়ে একটা বড় ঝাঁকড়া গাছ রয়েছে। দিঘির আশেপাশে জনবসতির কোনো চিহ্ন মাত্র নেই। জায়গাটা বেশ নিঝুম ও থমথমে। পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগলো জব্বারের কাছে। তারা যখন ওই দিঘির পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা ওই ঝাঁকড়া গাছগুলোর পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, তার একটু পরেই পেছন থেকে কে যেন খোনা গলায় বলে উঠল, কি সুন্দর মাছ, আমাকে মাছগুলো দে না, দে না, প্রাণ ভরে খাই, মাছগুলো দিবি? আমার বাবা ব্যাপারটা শুনেও না শোনার ভান করল, কিন্তু জব্বার শুনল এবং তার মুখটা গম্ভীর হয়ে গেল। আবার একটু পরেই সেই খোনা গলায় কাকে বলতে শোনা গেল, দে দে দে, মাছগুলো দে, আমি খাবো। মাছ যে আমি খেতে খুবই ভালোবাসি, আজ মাছ খাবো, বড় বড় মাছ খাবো। এবার গতিক সুবিধের নয় বলে মনে হলো জব্বারের। এবার পুরো পরিষ্কার শোনা গেছে। আমার বাবাও এবারে ভালোভাবে শুনতে পায় ব্যাপারটা। সেও বেশ ঘাবড়ে গেল। সে পেছন দিকে দেখতে যাবে, এমন সময় জব্বার বাবাকে আস্তে আস্তে কথা বলে পেছন দিকে তাকাতে বারণ করল। তারা সামনের দিকে এগোতে লাগলো। আবার বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তারপর তাদের সামনে, তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা অস্পষ্ট ধোঁয়া কুণ্ডলী দেখতে পাওয়া গেল। সেই কুণ্ডলী আস্তে আস্তে একটা স্পষ্ট ছায়ামূর্তির রূপ নিতে থাকলো। এ কি ভয়ঙ্কর চেহারা! উফ, চোখে দেখা যায় না। এর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। সারা গায়ে কোনো মাংস নেই, এই যে পুরো নরকঙ্কাল। জিনিসটা খিলখিল করে হাসছে আর হাত তাদের দিকে বাড়িয়ে বিকট স্বরে বলে বলে উঠছে, কিরে কিরে, কথা কানে যাচ্ছে না বুঝি? এতবার করে বলছি মাছগুলো দে, তবু তোরা আমাকে মাছগুলো দিলি না। তোদের এত বড় সাহস, মাছ দিলি না? না, তারা তারা তোদের উচিত শাস্তি দেব। তোদের দুটোরই ঘাড় মোটকে মাংস খাবো। এই দেখ দেখ। এই কথাগুলো বলে সেই ছায়ামূর্তি তাদের ঘাড় মটকাতে গেল, কিন্তু জব্বার ছিল তৈরি। জব্বার সাথে সাথে তার সেই ঝোলা থেকে কিছুটা কালো সর্ষে বার করে হাতের মুঠোয় নিয়ে সেই হাতের মুঠোটা মুখের সামনে এনে বিড়বিড় করে কি বলল। তারপর সেই কালো সর্ষে ছুঁড়ে দিল সেই ছায়ামূর্তির দিকে। ও মা, কি আশ্চর্য! কালো সর্ষে গায়ে পড়তেই সাথে সাথে সেই ছায়ামূর্তি বিকট চিৎকার করে অদৃশ্য হলো। তারপর আবার সব চুপচাপ। কিন্তু কিছু দূর এগোতেই আবার সেই ছায়ামূর্তি কোথা থেকে এসে রাগে ফুঁসতে ফুঁসতে তাদের দিকে তেড়ে এলো। জব্বার আবার আগে যা যা করেছিল এবার তাই তাই করলো। রেজাল্ট তাই হলো। সেই ছায়ামূর্তি জ্বলে গেল, পুড়ে গেল, চিৎকার করতে করতে সেখান থেকে অন্তর্নিহিত হলো। কি বিভৎস ব্যাপার স্যাপার! এসব দেখে শুনে আমার বাবা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি রীতিমতো ঘামতে লাগলেন। তার হৃৎস্পন্দন রীতিমতো বেড়ে গেছে তখন। জব্বার তা বুঝতে পেরে বাবাকে ভয় পেতে বারণ করলো আর মনে সাহস দিল। আরও কিছু দূর চলার পরে আবার সেই মূর্তি, ছায়ামূর্তি বলা উচিত, এসে উপস্থিত হলো তাদের সামনে। এবার তার ক্রোধ উঠেছে সপ্তমে। সে এবারে তেড়ে এলো তাদের দিকে। জব্বার এবারে প্রমাদ গুনল। সে হঠাৎ এমন একটা কাণ্ড করে বসলো, তা দেখে আমার বাবা প্রচণ্ড অবাক হলো। সে চট করে বাবার হাতে থাকা রুই মাছ দুটো নিয়ে সোজা ছুড়ে দিল সেই ছায়ামূর্তির দিকে। এবার যা ঘটল তা যেন ম্যাজিককেও হার মানায়। সেই ছায়ামূর্তি রুই মাছ দুটো নিয়ে
হঠাৎ অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এরপরে আর বাকি পথে তারা তার দেখা পায়নি। তারা যখন কুসুমপুর গ্রামে পৌঁছে গেল তখন রাত হয়ে গেছে অনেকটাই। জাব্বার প্রথমে বাবাকে ঝাড়ফুঁক করে দিল, তারপর বাবাকে বলল, অমল, তুই কিছু মনে করিসনি তো? আসলে কোনো রাস্তা ছিল না তাই। আমার বাবা হেসে বললেন, না রে, কিছু মনে করিনি। তুই যেটা করেছিস সেটাই হয়তো করার দরকার ছিল। জব্বার বলে, মেছো ভূতের খপ্পরে পড়েছিলাম আমরা। আমার বাবা অবাক হয়ে বললেন, মেছো ভূত? সেটা আবার কি? জব্বার দম নিয়ে বলে, যেসব মানুষদের মাছ মাংস খুব প্রিয় খাবার, তাদের যদি দিঘির কাছে অপঘাতে মৃত্যু হয় তাহলে তারা মেছো ভূতে পরিণত হয়। একটা বিশেষ নক্ষত্রে তারা বিশেষ দোষ পায় মরার সময়। এটা বড় ভয়ঙ্কর, শক্তিশালীও হয়ে থাকে যথেষ্ট। এদের দমন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এইসব প্রেতাত্মাদের প্রিয় খাবার হলো মাছ। মাছ দেখলে এরা আর লোভ সামলাতে পারে না। মাছ খাবার জন্য এরা সব কিছু করতে পারে, এমনকি এর জন্য মানুষ মেরে দিতেও এরা দ্বিধাবোধ করে না। এরা এতটাই হিংস্র প্রকৃতির হয়ে থাকে। আমার বাবা জব্বারের হাত দুটো ধরে বললেন, জব্বার, তোর জন্যই আমি আজ প্রাণে বেঁচে গেলাম, নইলে আমার যে কি হতো। জব্বার অল্প হেসে বলে, এতে আমার কোনো কৃতিত্ব নেই। আজ আমরা দুজনে বেঁচে গেছি ওই মেছবুতের খপ্পর থেকে, তা একমাত্র সম্ভব হয়েছে পবিত্র আল্লাহর আশীর্বাদে, একমাত্র তারই আশীর্বাদে। কেমন লাগলো আজকের 3টি ঘটনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। কিউরিওফাইটের এরকম আরও 2টো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।